আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানি জনগণ নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিয়েছে, চলছে পরমাণু তৎপরতা। জানিয়ে দেব তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ, হাজারো মানুষের ঢল। এরপরে জানিয়ে দেব বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সুসম্পর্ক গভীর হচ্ছে। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা কমানোর হুমকি দিল স্লোভাকিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানি জনগণ নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিয়েছে, বাড়িয়েছে পরমাণু তৎপরতা। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো জনগণের সহযোগিতায় ব্যর্থ করে দিয়েছে। মোহাম্মদ ইসলামির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরানা জানিয়েছেন, ইরানি জাতি আত্মবিশ্বাসী এবং তারা জানে নানা ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি অর্জন করা সম্ভব। ইরানের জনগণ বিভেদ এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন, সম্প্রতির বছরগুলোতে ইরানের জনগণের দৃঢ়তার কারণে পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে কার্যক্রমে ব্যাপকতা বেড়েছে। আমেরিকা সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একটি সহযোগী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগেও বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। সদ্য বিদায় নেওয়া 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার হাস্যকর অভিযোগ ইরানের উপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ মিথ্যা দাবি তুলে বলেন, ইরান ও রাশিয়া সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মধ্য দিয়ে মার্কিনীদের বিভক্ত করার চেষ্টা করছেন। এদিকে তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনের সমাবেশ, হাজারো মানুষের ঢল। ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনের সমর্থনে তুরস্কের ইস্তাম্বুলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে গালাতা সেতুতে জড়ো হয় হাজার হাজার মানুষ। এই তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। সমাবেশটি আয়োজন করেছিল ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম। এতে প্রায় 400টি নাগরিক সমাজ একত্রিত করা হয়। বিক্ষোভটির নেতৃত্ব দেয় তুর্কি যুব ফাউন্ডেশন। সমাবেশের আগে তুরস্কের দিকে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেশ কিছু বিক্ষোভকারীরা সেতুর কাছাকাছি বন্দরে নৌকা নিয়ে যায় এবং বাকিরা যায় পায়ে হেঁটে। এদিন ভোরে হাগিয়া সোফিয়া অ্যান্ড মসজিদ থেকে নীল মসজিদ পর্যন্ত সেতুর কাছে ইস্তাম্বুলে আইকনিক মসজিদগুলোর বাইরে বহু বিক্ষোভকারী জড়ো হয়েছেন এবং ফজরের নামাজ আদায় করেছেন। এরপর তারা তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে সমাবেশ স্থলের দিকে অগ্রসর হন। এ সময় তাদের কাছে গাজায় গণহত্যা বন্ধ করুন এবং এ সান ইজ রাইজিং ব্যানার লেখা দেখা যায়। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মেহমেদ ফাতিহ এবং বাণিজ্য মন্ত্রী ওমেল বেলাত। আরও ছিলেন সাবেক পার্লামেন্ট স্পিকার মোস্তফা সেন্টপ, ফ্রি কজ পার্টির নেতা জেকেরিয়া, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মহিউদ্দিন আলাল এবং তুর্কি যুব ফাউন্ডেশনের উচ্চ উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। এদিকে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এই পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তান
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার বাংলাদেশ সফর করবেন। আসন্ন এই সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককে সামনে তুলে ধরেছে। 2012 সালের পর পাকিস্তানে কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদে এক বৈঠকে সংবাদ সম্মেলনে ইসাহাক দার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের দৈনিক ইংরেজি মিনিট মিরর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে তারা। তিনি বলেছেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছেন। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আলেপ্পোর দক্ষিণ পূর্বে আল সাফিরাহ শহরের উপকণ্ঠে ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। স্থানীয় লোকজন ওই এলাকায় বিশাল বিস্ফোরণের কথা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে বড় অগ্নিকাণ্ড এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার কোনেইত্রার কাছে ইসরায়েলি বাহিনী অতিরিক্ত বিমান হামলার খবর পাওয়া গেছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন এলাকায় ঘন ঘন হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু হায়াত তাহারে আল শামসের নেতা আবু মোহাম্মদ আল জোলানি বা অন্য কেউ কোনো প্রতিবাদ করছেন না, বরং তারা বারবার বলছেন ইসরায়েলের সাথে তাদের কোনো বিরোধ নেই। অথচ ইসরায়েল প্রায় নিয়মিত সিরিয়ায় বিমান হামলা চালিয়েই যাচ্ছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে ফেলেছে। এদিকে ইউক্রেনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা কমানোর হুমকি দিচ্ছে স্লোভাকিয়া। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ফলে এবার স্লোভাকিয়ায় থাকা ইউক্রেনীয় শরণার্থীরা বিপদের ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। স্লোভাকিয়ায় থাকা 1,30,000-এরও বেশি ইউক্রেনীয় শরণার্থীর জন্য আর্থিক সহায়তা কমানোর হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন। কিয়েভের পদক্ষেপকে নাশকতামূলক বলে নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনে বিদ্যুৎ রপ্তানি বন্ধ এবং স্লোভাকিয়ায় আশ্রয় নেওয়া ইউক্রেনীয়দের সাহায্য সহায়তা কমিয়ে আনার প্রস্তাব জানাবেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 68,14,000 ইউক্রেনীয় বিশ্বের বিভিন্ন স্থানে শরণার্থী শিবির হিসেবে জীবনযাপন করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গত মাসে হিসেব অনুযায়ী স্লোভাকিয়াতে তাদের মধ্যে অন্তত 1,30,530 জন শরণার্থী অবস্থান করছেন। রাশিয়ার প্রাকৃতিক গ্যাস দীর্ঘদিন ধরেই ইউক্রেনের পাইপলাইনের মধ্য দিয়ে ইউরোপে সরবরাহ করা হচ্ছিল। চুক্তি নবায়নে অস্বীকৃতি জানিয়ে গত পরশু থেকে এই পাইপলাইন বন্ধ করে দেয় কিয়েভ। এই সরবরাহ ব্যবস্থার প্রধান প্রবেশদ্বার ছিল স্লোভাকিয়া। বর্তমানের পরিস্থিতিতে কয়েক কোটি ইউরো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে তারা। ফিকো দাবি করেছেন, তারা ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা তৈরি করে ফেলেছেন, ফলে স্লোভাকিয়ায় গ্যাস সংকটে পড়তে যাচ্ছে না। তবে তিনি অভিযোগ করেছেন, জেলেনস্কির সিদ্ধান্তের কারণে গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত থাকা অন্যান্য দেশ থেকে ট্রানজিট ফ্রি আকারে পেয়ে আসা অর্থ থেকে বঞ্চিত হবে স্লোভাকিয়া। এতে তাদের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 51,80,00,000 মার্কিন ডলার। তিনি আরও বলেছেন, ইউক্রেনে বিদ্যুৎ রপ্তানি বন্ধ এবং ইউক্রেনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা কমানোর বিষয়ে কথা বলতে তার দল প্রস্তুত। কেবল সরবরাহ চুক্তি নবায়ন বা তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিলেই তিনি এই অভিযোগ প্রত্যাহার করে নিতে রাজি রয়েছেন।